নমস্কার। আজকের আলোচনা কলকাতার একটা খুব পরিচিত ল্যান্ডমার্ক নিয়ে, পরেশনাথ জৈন মন্দির। হ্যাঁ, যাকে অনেকে কলকাতার রত্নও বলেন। ঠিক। তো আমরা এর ইতিহাস, এর স্থাপত্য আর কিছু এমন তথ্য নিয়ে কথা বলবো যা আমাদের হাতে থাকা সোর্সগুলো থেকে পেয়েছি। চলুন দেখি কেন একে কলকাতার রত্ন বলা হয়, সেই গভীরে একটু যাওয়া যাক। আচ্ছা, শুরু করা যাক এর প্রতিষ্ঠা দিয়ে। এটা তৈরি হয়েছিল ১৯ শতকের মাঝামাঝি, মানে ধরুন ১৮৬৭ সালে। ১৮৬৭, বেশ পুরনো। হ্যাঁ, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন রায় বদ্রীদাস বাহাদুর মুখিম। উনি আসলে মুর্শিদাবাদের একজন খুব ধনী জৈন জহুরি ছিলেন। ও, মুর্শিদাবাদে। হ্যাঁ, পরে কলকাতায় আসেন এবং শুধু ব্যবসায়ী নয়, এই মন্দিরটা তৈরি করার একটা স্বপ্নও দেখেছিলেন। তার মানে এটা শুধু একটা উপাসনালয় তৈরির স্বপ্ন ছিল না, একটা শিল্পিক কিছু করার ইচ্ছেও ছিল। একদম। আচ্ছা, এর গঠনশৈলীর দিকে যদি দেখি, বেশ অন্যরকম, তাই না? হ্যাঁ, ওটাই ভাবছিলাম, কি ধরনের স্টাইল। দেখুন, এখানে না একটা দারুণ মিশ্রণ আছে। ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া পাবেন, আবার মুঘল স্থাপত্যের কিছু বৈশিষ্ট্যও আছে। সত্যি, ইউরোপীয় আর মুঘল। হ্যাঁ, আর তার সাথে অবশ্যই ঐতিহ্যবাহী জৈন মন্দিরের যে গঠনশৈলী, সেটাও। সব মিলিয়ে একটা ফিউশন। বাহ! আর শুনলাম ওখানে নাকি একটাই মন্দির নয়। ঠিক ধরেছেন, পুরো চত্বরটাতে আসলে 4টে মন্দির। প্রধান মন্দিরটা হলো শ্রী শীতলনাথজি। শীতলনাথজি, আচ্ছা। হ্যাঁ, এছাড়া আছে শ্রী চন্দ্রপ্রভুজি, শ্রী মহাবীর স্বামীজি, আর হ্যাঁ, শ্রী পারেশনাথজি মন্দিরও আছে। ওহ আচ্ছা, 4টে মন্দির। কিন্তু মন্দিরটা তো পারেশনাথের নামেই বেশি পরিচিত। হ্যাঁ, এটাই তো মজার ব্যাপার। আর অথচ প্রধান দেবতা শীতলনাথ। এটা কেন? দেখুন, পারেশনাথ হলেন 23তম তীর্থঙ্কর, আর শীতলনাথ হলেন 10ম। তথ্যসূত্র বলছে রায় বদ্রীদাস হয়তো 23তম তীর্থঙ্করের নামে উৎসর্গ করতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে প্রতিষ্ঠার সময় প্রধান বেদিতে 10ম তীর্থঙ্কর ভগবান শীতলনাথের মূর্তি রাখা হয়। তাই নামটা পারেশনাথের রয়ে গেল, পুজো পান শীতলনাথ। ইন্টারেস্টিং। এই নামের ব্যাপারটা বেশ কৌতূহল জাগায় তো বটে। আর মন্দিরের সাজসজ্জা শুনেছি সেটাও নাকি দেখার মতো। কি কি ব্যবহার করা হয়েছে? সে এক এলাহি ব্যাপার। ভাবুন, বেলজিয়াম থেকে আনা স্টেইনড গ্লাস, বেলজিয়ামের, বা রাজস্থানের দারুণ সব মার্বেল পাথর, ইতালির মোজাইক টাইলস, প্রচুর আয়না। দেশ বিদেশের সেরা জিনিসগুলো ব্যবহার করা হয়েছে। একদম। শুধু সৌন্দর্য নয়, এটা কিন্তু 19 শতকের কলকাতার যে একটা কসমোপলিটন চরিত্র ছিল, সেটারও ইঙ্গিত দেয়। ঠিক, আন্তর্জাতিক যোগাযোগের একটা ছবি ফুটে ওঠে। ঠিক। এর সাথে আছে সুন্দর বাগান, ফোয়ারা, এমনকি ইউরোপীয় ঝাড়বাতিও। ও, ঝাড়বাতিও আছে। হ্যাঁ, রাতের আলোয় পুরো জায়গাটা সেজে ওঠে। ওই জন্যই তো কলকাতার রত্ন নামটা খুব যুক্তিযুক্ত মনে হয়। সত্যি তাই। আচ্ছা, স্থাপত্য আর সজ্জা তো হলো, মন্দিরের ভেতরেও নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে। দুটো জিনিস অবশ্যই বলার মতো। একটা হলো সেই 1867 সাল থেকে একটা শিখা, একটা প্রদীপ, একটানা জ্বলছে। একটানা 1867 থেকে? হ্যাঁ, আজও। এটা জৈন ধর্মের আত্মার যে শাশ্বত রূপ, তারই প্রতীক। ওহ, বিশ্বাস্য। আর দ্বিতীয়টা হলো ক্লক টাওয়ার। ওটাও 19 শতক থেকেই চলছে, সময় দিয়ে যাচ্ছে নিরবচ্ছিন্নভাবে। বাহ! একটা জ্বলন্ত শিখা আর একটা সচল ঘড়ি, দুটোই যেন সময়ের সাক্ষী। একদম, ইতিহাসের স্রোতকে যেন ধরে রেখেছে। শ্বেতাম্বর জৈন সম্প্রদায়ের কাছে তো এটা খুবই পবিত্র জায়গা নিশ্চয়ই। অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান, বিশেষ করে মহাবীর জয়ন্তী বা পর্যুষণ পর্বের সময়। পর্যুষণ পর্ব? হ্যাঁ, জৈনদের একটা খুব গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব, উপবাস আর আত্মশুদ্ধির। ওই সময় প্রচুর মানুষ আসেন, পুণ্যার্থী, পর্যটক, সবাই। আর লোকেশনটাও তো বেশ সুবিধাজনক, তাই না? উত্তর কলকাতায়। হ্যাঁ, শ্যামবাজার বা বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছেই। বাস, মেট্রো সবভাবেই যাওয়া সহজ। তলে সব মিলিয়ে যা দাঁড়ালো, এই পারেশনাথ জৈন মন্দির শুধু একটা মন্দির নয়। না না, তার থেকে অনেক বেশি কিছু। ইতিহাস, শিল্প, বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ আর বিশ্বাস, সবকিছুর একটা দারুণ মেলবন্ধন। 19 শতকের কলকাতা যেন কথা বলে ওঠে এখানে। ঠিক বলেছেন। আরেকজন প্রতিষ্ঠাতার দূরদৃষ্টির কথাও বলতে হয়। অবশ্যই।
শেষে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। 19 শতকে তৈরি একটা মন্দিরে এত রকম দেশের, এত রকম সংস্কৃতির স্থাপত্য রীতি আর উপকরণ যেভাবে মিলেমিশে গেছে, এটা কি শুধু রায় বদ্রীদাসের ব্যক্তিগত রুচি, নাকি এটা তৎকালীন কলকাতার যে একটা বহুত্ববাদী চরিত্র ছিল সেটারই প্রতিফলন? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। এটা সত্যিই ভাবার মতো। শিল্প আর বিশ্বাস মিলেমিশে কিভাবে এমন একটা টাইমলেস স্থাপত্য তৈরি করতে পারে, মন্দিরটা হয়তো সেই উত্তরটাই খোঁজার